আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আজকে আসছি বাংলাদেশের রাজনীতিতে এক অন্ধকার এবং অবিশ্বাস্য খবর নিয়ে, যা আপনারা শুনলে আপনাদের গাও শিউরে উঠতে পারে। আপনারা জানেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র খেলছে প্রতিনিয়ত, তার একটা ঘনকাটা অন্ধকার হয়তোবা নেমে আসতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের একটা নতুন এবং চাঞ্চল্যকর খবর দিব। বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ঠেকানোর নতুন কৌশল সেনাবাহিনীকে উস্কানি দিয়ে প্রচারণার নেপথ্যে ভারতের ইন্ধন থাকতে পারে। ডক্টর নুরুল আমিন ব্যাপারী গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক সেনাপ্রধান নুরুদ্দিন খান ও জেনারেল ওকার উজ্জামান নজির স্থাপন করেছেন। টার্গেট এবার সেনাবাহিনী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায়, যখন নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, তখন নানা পন্থায় নির্বাচনী ট্রেন থামানো ঠেকানো নির্বাচন পেছনের ষড়যন্ত্র শুরু হয়েছে। এ উদ্দেশ্যে দেশে অস্থিরতা সৃষ্টি করা এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা। এটি করতে দিল্লির থিঙ্ক ট্যাঙ্কটা যেমন কোমর বেঁধে মাঠে নেমেছে, তেমনি দেশের কিছু রাজনৈতিক দল সে হাতে পা দিয়ে কখনো পিআর পদ্ধতি নির্বাচন, কখনো জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি করেছে। এখন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলা ইস্যু করে সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা নেমেছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রচারণা চালাচ্ছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক মানবাধিকার যে লঙ্ঘন করেছে, অর্থাৎ মানবতা বিরোধী যে কাজ করেছে যেসব ডিজিআইএফ সহ 5 নেতাকর্মী, তাদের ভিতর আর্মির লোকও আছে এবং আরো পুলিশে আছে এবং র্যাবেরও কিছু সদস্য আছে। এই মানবতা অপরাধ বিরোধী কাজের সাথে যারা যুক্ত আছিল শেখ হাসিনার সাথে, তাদের বিরুদ্ধে 30 জনের বিরুদ্ধে শেখ হাসিনা সহ একটা মামলা হয়েছে এবং সেখানে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে অলরেডি 5 জন, এবং এই 5 জনকে গ্রেপ্তারির নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 2। সুপ্রিয় দর্শক, এই নিয়ে এখন বর্তমানে যে প্রচারণা চালাচ্ছে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন গণমাধ্যম, তা নিয়ে সেনাবাহিনীর ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এবং প্রতিনিয়ত সেনাবাহিনী চাচ্ছে যে একটা মারপেচ দিয়ে হয়তোবা কু করানোর একটা প্রচেষ্টা কিন্তু চলছে। কিন্তু সকল জনসাধারণের উদ্দেশ্যে এবং রাজনীতিবিদদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা সবাই সাবধান থাকবেন। কারণ কু যে কোনো সময় হতে পারে। কেননা যে ওয়াকারুজ্জামান কিন্তু বাংলাদেশের জন্য ভালো করার জন্য কিন্তু শেখ হাসিনাকে পাঠিয়েছে ঠিকই, কিন্তু তিনি কিন্তু ইচ্ছাকৃতভাবে পাঠাননি। এবং তিনি কিন্তু একটা কথা মনে রাখবেন, তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয়। অতএব কথায় আছে, আত্মীয় আত্মীয় টানবে, এটাই স্বাভাবিক। এবং তার কিন্তু সম্পূর্ণ টান এখন পর্যন্ত কিন্তু শেখ হাসিনাকে নেই। আমরা জেনেছি যতটুকু 56 জন সেনাবাহিনীকে নিয়ে একটা আলোচনা হয়েছে, কিন্তু বাকি সেনাবাহিনী কিন্তু তার ডাকে সাড়া দেননি। অর্থাৎ সেনাবাহিনীর ভিতরে কিন্তু একটা গ্রুপিং হয়ে গেছে, অর্থাৎ বেশি অংশ কিন্তু বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের পক্ষে। এবং একজন সেনাবাহিনী কিন্তু অলরেডি তিনি কিন্তু তার ইতে সংবাদ মাধ্যমে কিন্তু জানিয়েছেন এবং তিনি প্রেস কনফারেন্স করেছেন যে বাংলাদেশের আইন তার নিজস্ব গতিতে চলবে, এখানে সেনাবাহিনী কোনো নাক গলাবে না। বুঝতে পেরেছেন তার স্টেট ফরওয়ার্ড কথা? অতএব বুঝতে হবে সেনাবাহিনীর ভিতরে একটা ভাগাভাগি এবং একটা দ্বন্দ্বর কিন্তু একটা পায়তারা চালাবে ইন্ডিয়া। এবার আসি বিস্তারিত সামনের কিছু অংশ নিয়ে। ক্ষমতাচ্যুত মনেস্টার শেখ হাসিনা পালানোর পর থেকে ভারত নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জুডিশিয়াল কু, আনসার বাহিনীর সচিবালয় ঘেরাও, প্রজাতন্ত্রের কর্মচারীদের নানা দাবির আন্দোলন, কথিত সংখ্যালঘু নির্যাতন, গার্মেন্টসকে বিশৃঙ্খলা, পাহাড়ে অশান্তির চেষ্টা করে, অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করে এবং নেট দুনিয়ায় এসব নিয়ে প্রচারণা চালায়। জনগণ রাজনৈতিক দলের সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকার ভারতের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু যে সেই খেলোয়াড় না, সে তাকে ঠাস করে গোল দিয়ে ফেলবেন। তিনি কিন্তু পাক্কা খেলোয়াড়। তিনি অলরেডি ইন্ডিয়াকে গোল দিয়ে ফেলেছেন এবং ইন্ডিয়া তার কাছে কিন্তু মাথা নত করতে বাধ্য হয়েছে। এখন কিন্তু চাচ্ছে বর্তমানে
আমি কিন্তু কার পক্ষে কথা বলবো না। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একদম 100% পায়তারা চালাচ্ছে ইন্ডিয়া। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আরেকটি কথা দেখেন, দলের চেয়ে দেশ বড়। অতএব আমরা সকলকে এক একাত্মবাদ থাকতে হবে, দেশকে বাঁচাতে হবে। আমরা দল পরে করব। কেউ আওয়ামী লীগ করতে পারেন, অসুবিধা নাই, বিএনপি করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু দেশ সবার আগে। আর আমরা সবাই মনে করব ভারত আমাদের শত্রু। ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। কেননা তারা চাচ্ছে বাংলাদেশে বারবার বিশৃঙ্খলা করার সৃষ্টি। কেন ভাই? আমরা তো ভারতের বিরুদ্ধে কখনো কোনো কিছু করি না, তারা কেন বাংলাদেশের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করবে? এবার আসুন, প্রজাতন্ত্র কর্মচারীদের নানা দাবির আন্দোলন, কথিত সংখ্যালঘু নির্যাতন, গার্মেন্টসের বিশৃঙ্খলা, পাড়ায় অশান্তি চেষ্টা করে, অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করে এবং নেট দুনিয়ায় এসব নিয়ে প্রচারণা চালায়। জনগণ রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকার ভারতের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। অতঃপর পর দিল্লির থিঙ্ক ট্যাঙ্করা আগামী সংসদে আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, পিআর পদ্ধতি নির্বাচন, জাতীয় নির্বাচনে আগে গণভোট ইত্যাদি ফর্মুলার আবির্ভাব ঘটায়। আর্থিক সুবিধা ও আগামীতে ক্ষমতায় বসানোর লোভ দেখিয়ে কিছু রাজনৈতিক দলকে দিল্লির ফর্মুলা গণদলনকরণ করাতে সক্ষম হয়। একই সঙ্গে সরকারের ভেতর কিছু উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ পদধারীকে অন্তর্বর্তী সরকারের ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করার টোপ দিয়ে এসব ফর্মুলার পক্ষে নেই। তারা অন্তর্বর্তী সরকারকে জনগণ দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চায়, নির্বাচনীয় পরিবেশ নেই ইত্যাদি প্রচারণা চালায়। কেউ কেউ সংস্কারের অজুহাতে ক্ষমতা দীর্ঘমেয়াদী করার ফন্দি ফিকির করেন। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। দেশ বিদেশে তিনি রমজানের আগে নির্বাচনের চূড়ান্ত বার্তা দিয়ে নির্বাচন কমিশনকে ভোটের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। বিগত এক বছরে ভারত পলাতক হাসিনা ও তার অলিগার্লদের ষড়যন্ত্রের সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার এবার টার্গেট করা হয়েছে সেনাবাহিনীকে। তাদের ধারণা, সেনাবাহিনীকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা গেলে তারা আসন্ন নির্বাচন ভুল করে দেবেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুমের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আসামিদের আগামী 22 অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এই আসামিদের মধ্যে ডিজিএফ এর সাবেক মহাপরিচালক এবং সেনাবাহিনীর বর্তমান 15 ঊর্ধ্বতন কর্মকর্তার নাম রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সংসদ সম্মেলন করে জানানো হয়েছে, যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তাদের 15 জনের মধ্যে 14 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তারপরও এটিকে ইস্যু করে দেশপ্রেমী সেনাবাহিনীকে উস্কানি দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো হচ্ছে। আদালতের মামলাকে ইস্যু করে অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি করার অপচেষ্টা চলছে। এটা কিন্তু ইনকলাব থেকে আমরা এই নিউজটি সংগ্রহ করেছি। 2024 সালে ছাত্র জনতার মনস্টার হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুতির অভ্যুত্থানে ছাত্র জনতা সেনাবাহিনী ভাই ভাই স্লোগান দিয়ে ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে। সেই সেনাবাহিনীকে সরকারের মুখোমুখি করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে লাইনে উঠে নির্বাচনের ট্রেন থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে বিক্ষিপ্ত করে তুলতে নেট দুনিয়ায় বড় ঝড় তোলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ভারত এবার কি সেনাবাহিনীকে টার্গেট করেছে? পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ত্রয়োদশ জাতীয় সংসদে পুনর্নির্বাচনের দিল্লির প্রচেষ্টা চূর্ণ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। আবার পাহাড়ে অশান্তি সৃষ্টির ভারতীয় এজেন্ডা ভুল করে দেশপ্রেমী সেনাবাহিনী এমনকি মিয়ানমারের ত্রাণ পাঠানোর নামে আরাকান আর্মিকে করিডোর দেওয়ার মার্কিন প্রস্তাবে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি সায় দিলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করে সেনাবাহিনী সেটি হতে দেয়নি। মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান সেনাবাহিনীর যুদ্ধে বাংলাদেশকে না জড়ানোর সেনাবাহিনীর সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে সর্বমহলে। এ সেনাবাহিনীর প্রধান বিরোধ চালাচ্ছে এবং এমন বক্তব্য দিয়েছিল নির্বাচন পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এটি পরিষ্কার বার্তা। তারপরও কিছু কন্টেন্ট ক্রিয়েটর, বিদেশে থাকা ইউটিউবার কয়েক মাস আগে অপপ্রচার চালিয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনীর প্রধানের বিরোধ চলছে। পলাতক হাসিনা ও ভারতের টাকায় সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর সদস্যের উস্কানি দেওয়াই সেই চেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম নিয়ে মামলার চার্জশিট দেওয়ার পর
ফের শুরু হয়েছে দিল্লির তাবেদার ও মনস্টার হাসিনার অলিগার্ড চক্র অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে উস্কানি দিতে। 1996 সালে তৎকালীন সেনাপ্রধান নাসিমের ব্যর্থ গণ অভ্যুত্থানের কাহিনী নেট দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে। অথচ 90 রাজনৈতিক পট পরিবর্তনের আগে সাবেক সেনাপ্রধান নুরুদ্দিন খান সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমানের গণতন্ত্রের পক্ষে আহ্বান নেয়ার চিত্র তুলে ধরছেন না। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধার দুজন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অফ নুরুদ্দিন খান এবং জেনারেল ওয়াকারুজ্জামান নজির স্থাপন করেছেন, রচনা করেছেন নতুন ইতিহাস। 90 এরশাদ বিরোধী আন্দোলনের সময় তৎকালীন প্রেসিডেন্ট এইচ.এম. এরশাদ সেনা শাসন চেয়েছিলেন, কিন্তু লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন তা প্রত্যাখ্যান করেন এবং জনতার পাশে দাঁড়ান। এরপর ইতিহাস রচনা করেন বর্তমান সেনা জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র জনতার পাশে দাঁড়ান। শেখ হাসিনা তাকে আন্দোলনকারীদের উপর বিরামহীনভাবে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করতে সায় দেয়নি। এটি ছিল এক অবনীয় সিদ্ধান্ত। হাসিনার সঙ্গে জেনারেল ওয়াকারের একদিকে আত্মীয়তা, অন্যদিকে দেশ। কোনটি বেছে নেবেন জেনারেল ওয়াকার? সে সময় সবার মুখে একটি ছিল মুখ্য প্রশ্ন, কিন্তু শেষ পর্যন্ত তিনি দেশ ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে অনন্য ইতিহাস নির্মাণ করেন। 1 বছর পরও তিনি তার অবস্থান অনড় এবং দ্রুত নির্বাচনের পক্ষে তার অবস্থান জননন্দিত হয়েছেন। জেনারেল ওয়াকার একাধিকবার বলেছেন, দেশটা আমাদের সবার, সেনাবাহিনী আলাদা কোনো দ্বীপের বাসিন্দা নয়, তাই আমরা জনগণের পাশে থাকবো, এটাই আমাদের প্রতিশ্রুতি। সত্যি এটা কিন্তু চমৎকার কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, সেনাপ্রধান এমন বক্তব্যের পর প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনীকে বর্তমান সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার প্রচারণা করা হচ্ছে এবং কেন করছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রশাসন হাতছাড়া এবং নিয়োগ বলদি টেন্ডার বাণিজ্য হারানোর ভয়ে এসব হচ্ছে। যারা অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদ রাখা গেলে প্রশাসনের বদলি নিয়োগ বাণিজ্য দীর্ঘদিন চালানো যাবে, অথচ ভোট হলে সেটি অবৈধ আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাবে ভাবছেন তারা করেছেন। আবার কেউ আগামী নির্বাচনে আগামী লীগকে পুনর্বাসনের দিল্লির নীল নকশার বাস্তবায়নের জন্য করেছেন। তারা বিশৃঙ্খলা চালাচ্ছেন ভারত যাতে নির্বাচন পরিবেশের নেই অজুহাত তুলে নির্বাচন পেছানো যায়। এই প্রক্রিয়া যারা করেছেন তারা নির্বাচন পেছাতে এবং দিল্লির এজেন্ডা আওয়ামী লীগকে পুনর্বাসন পিআর পদ্ধতি নির্বাচন দাবি করেছেন। সংস্কারের অজুহাতে জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছেন। কারণ জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে দিল্লির তবে তার রিফাইন আওয়ামী লীগ পূর্ণ প্রতিষ্ঠা সহজ হয়, আর জাতীয় নির্বাচন হলে এবং বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে সবকিছু তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। এতে জুলাই অভ্যুত্থান পুঁজি করে প্রশাসনের দলীয় কর্মকর্তাদের নিয়োগ প্রমোশন দেওয়ার উৎসব মাঠে মারা যাবে। আবার প্রশাসন নিয়োগ বদলি বাণিজ্য টেন্ডার চাকরির সুপারিশ বাণিজ্য মাঠে মারা যাবে। সুপ্রিয় দর্শক, তবে আমরা যেটুকু বুঝি তা হলো, যদি বিগত 1 বছরের পলাতক হাসিনা ও তার অলিগার্কদের ষড়যন্ত্রের সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার এবার টার্গেট করা হয় সেনাবাহিনীকে, তাহলে ধারণা করা যাক সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা গেলে তারা আসন্ন নির্বাচন ভুল করে দেবেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুমের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আসামিদের আগামী 22 অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে আদালত হাজির করার নির্দেশ দেওয়া হয়। এই আসামিদের মধ্যে ডিজিএফ এর সাবেক 5 মহাপরিচালক এবং সেনাবাহিনীর বর্তমান 15 ঊর্ধ্বতম কর্মকর্তার নাম রয়েছে এবং র্যাবেরও ও পুলিশের নাম রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে, যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তাদের 15 জনের মধ্যে 14 জনের সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন ভারত কি সেনাবাহিনীকে উস্কে দিয়ে একটা কু করানোর চেষ্টা সফল হবে? যদি সেনাবাহিনী সৎ এবং জনগণের পক্ষে থাকে, আমি মনে করি ভারত যত ষড়যন্ত্র করুক না কেন কখনই বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে পারবে না। বাংলাদেশের ষড়যন্ত্র সব
পিছিয়ে ফেলবে বাংলাদেশ সেনাবাহিনী, কারণ বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক, সৎ, নির্ভীক। তারা দেশের সাথে কখনো বেইমানি করবে না, তারা দেশের জনগণের সাথে কখনো বেইমানি করবে না। আমি এই বিশ্বাস রাখতে পারি। এবং আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন, কেননা এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের জন্য। অতএব আপনি দেশপ্রেমিক হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন এবং লাইক করে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।